দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। জাতীয় নির্বাচনের আর মাত্র 9 সপ্তাহ বাকি। প্রতিদিনই ঘটছে নতুন কিছু, আক্রমণ পাল্টা আক্রমণ ঘটছে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান শিবিরে। ডোনাল্ড ট্রাম্প তার নিয়ম মতোই খেলছেন এবং কামালা হ্যারিসও তাকে অনেকটা ডিফেন্স করছেন, নানা সময় তার নিজের যুক্তিগুলো দিচ্ছেন। আগামীবার নির্বাচিত হয়ে এলে তিনি কি কি কাজ করবেন সেসব প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার তাকে নানাভাবে আক্রমণ করার চেষ্টা করছেন। এইসব বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বে ঘটছে নানা কিছু। রাশিয়ার মিসাইল হামলায় 50 জনের মতো মারা গেছে ইউক্রেনে একটি মিলিটারি ইনস্টিটিউটে, এবং বলা হচ্ছে এটি এই বছরের সর্বোচ্চ মৃত্যু অর্থাৎ রাশিয়ার হামলায়। অন্যদিকে ইসরায়েল উত্তপ্ত, সেখানে যুদ্ধবিরতির দাবিতে দেশটির সাধারণ মানুষ তারা একটা চুক্তিতে আসার জন্য হামাসের সাথে তারা তৃতীয় দিনের মতো তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। অন্যদিকে বাংলাদেশেও নানা ঘটনা অঘটন ঘটেই যাচ্ছে, তবে দুটো সুখবর আছে বাংলাদেশে। একটি হলো, যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন সংযুক্ত আরব আমিরাতে 57 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে আদালতে রায়ও হয়েছিল বিক্ষোভ করার জন্য। তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট। এবং অন্যদিকে পাকিস্তানের সাথে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুটো সুখবর। অন্যদিকে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কতদিন থাকবেন সেটি নিয়ে কথা হচ্ছে। তারা কোন কোন সংস্কারগুলো করবেন, এখন পর্যন্ত মোটা দাগে তেমন কোনো সংস্কারে তারা হাত দেননি। তারা কতটুকু সংবিধান সংস্কার করবেন, কতটুকু প্রাতিষ্ঠানিক সংস্কার করবেন, সেসব বিষয়গুলো প্রতিদিনই আলোচনা হচ্ছে। সেই বিষয়গুলো আমাদের আলোচনায় ঠাঁই পাবে। আমাদের সাথে আলোচনা করতে সংযুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমিরেটাস ডক্টর মোস্তফা সরোয়ার এবং ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের ডিপার্টমেন্ট অফ ফিনান্সের প্রফেসর ডক্টর মোহাম্মদ কবির হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ। জি, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই, কারণ দর্শকদের আগ্রহের তুঙ্গে এখনো বাংলাদেশ প্রসঙ্গ আছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন 8 আগস্ট, এখনো তাদের 1 মাস হয়নি। এই 1 মাসকে বলা হচ্ছিল মধুচন্দ্রিমা। এই মধুচন্দ্রিমায় তারা এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংস্কারে হাত দিতে পারেননি। অনেকগুলো মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হচ্ছে যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিলেন, নানা অভিযোগে তাদেরকে আটক করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য আপডেট, আজকে তারা সম্পাদক পরিষদ অর্থাৎ প্রিন্টেড মিডিয়ার যে সম্পাদকরা আছেন তাদের সাথে প্রধান উপদেষ্টা নিজে একটি বৈঠক করেছেন। কারণ আমরা দেখেছি সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা হচ্ছিল। গত 15 বছর ধরে তারা কে স্বৈরাচারের দোষর ছিলেন, কে সত্যিকারের সমালোচনা করেছেন, সেই বিষয়গুলো যেমন আলোচনায় উঠে আসছে। একই সাথে আমরা এটাও দেখেছি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। বড় বড় মিডিয়ার কর্তা ব্যক্তি যারা ছিলেন, যারা মূল নীতিটা প্রণয়ন করতেন, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। তাই এইসব প্রসঙ্গে যখন সম্পাদক পরিষদের সাথে বৈঠক হয় তখন আসলে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টা সবার আগে চলে আসে। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাই, এই সম্পাদক পরিষদের বৈঠকে তারা আজকে বলেছেন, প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টাকে, তারা বলেছেন যে কমপক্ষে 2 বছর যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করে। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দায়িত্ব পালন করবে এটা নিয়ে একটা অস্পষ্টতা আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে যতদিন জনগণ মনে করেন, আপনারা মনে করেন আমাদের দায়িত্বে থাকা দরকার, ততদিন আমরা থাকবো। এখন সেই জনগণের যারা গণমাধ্যমের মত প্রকাশের সুযোগ করে দেন সেই সম্পাদকরা বলছেন 2 বছর থাকতে। আপনার কাছে কি মনে হয়, এটা কি বেশি হয়ে যায় নাকি কম হয়ে যায় নাকি ঠিকই আছে? সেটা বলা খুব মুশকিল, তার কারণ যে কি কি এজেন্ডা তারা ইমপ্লিমেন্ট করবেন সেটা কিন্তু আপনি নিজেই বলেছেন এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না। মানে যে কোন কোন টাস্ক ওনারা করবেন। তবে একটা যেটা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বেশ কয়েকবারই বলেছেন যে বিভিন্ন যে ইনস্টিটিউশনস গুলো দেশের, সেগুলোতে পচন ধরে গেছে। কাজে এই পচনটাকে রোধ করা হবে অথবা পচনটাকে একদম মানে নিরাময় করা হবে, যাতে নতুন করে ইনস্টিটিউশন গুলো ভালোভাবে চলতে পারে। যেমন ধরুন আপনি সবই প্রায় আপনি যেমন ধরেন পুলিশ সার্ভিস, আপনি দেখুন বিজি যে বাংলাদেশ যেটা র্যাব, তারপরে বাংলাদেশ বর্ডার গার্ড, এগুলো তো শান্তি শৃঙ্খলার সঙ্গে জড়িত, ইনক্লুডিং আনসার। তারপরে আবার লক্ষ্য করে দেখুন যে অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশনে প্রতি জেলায় ডিসি থেকে শুরু করে মানে এমন পচন ধরেছে, ঘুষ আর বিভিন্ন যে মানে সমাজ বিরোধী কাজে এরা এমন ভাবে মানে পচে গেছে
যেগুলোর এমনকি আপনি লক্ষ্য করে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে একদম দলবাজি ছাড়া আর ওখানে কোনো কিছু নেই। তো এগুলোকে সব ঠিক করতে তার তো একটা সময় লাগবে। আবার ওদিকে রয়েছে যে সংবিধানকেও সংশোধন করতে হবে এবং কিংবা একদম নতুন করে সংবিধান করতে হবে। তাহলে আমি তার কাজের দুটো ক্যাটেগরি করব। একটা হলো যে অপারেশনাল সাইড, হ্যাঁ, যেটা হলো এই পচন থেকে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে উদ্ধার করা। আর একটা হলো যে ভবিষ্যতে একটা সুষ্ঠু সংবিধানকে মানে প্রদান করা দেশকে। দুটোই বিরাট কাজ। এই দুটো কাজে যে কত সময় লাগবে সেটা কিন্তু ভাবতে কঠিন লাগে। আপনি যে শুরু করলেন যে গুড নিউজ, যেমন ধরুন যে 57 জন লোককে যে বন্দি করেছিল ইউনাইটেড আরব আমিরাত, তারা ডেমনস্ট্রেশন করতে গিয়েছিল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, এবং তাদের অনেকেই ছিল সাধারণ শ্রমিক। তাদেরকে ধরে আমার খেয়াল আছে যে 3 জনকে দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। টোটাল 57কে তারা ধরেছে। এটা ইউনাইটেড আরব আমিরাতের যে এক্সিস্টিং লয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানে ওখানে লয়ে এই জিনিসগুলোকে অ্যালাউ করে না। কিন্তু ভেবে দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন কলের পর উনি সরাসরি ফোন করেছেন হেড অফ দ্য স্টেট অফ দ্য ইউনাইটেড আরব আমিরাত, এবং উনি ওনার প্রতি এতই শ্রদ্ধাশীল যে তাদের যে প্রচলিত আইন কে উনি রহিত করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই পার্টিকুলার কেসে সাধারণ ক্ষমা দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এর সঙ্গে আমি একটা কন্ট্রাস্ট করব। যেমন ধরুন কয়েক বছর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ইউনাইটেড আরব আমিরাতে 1 সপ্তাহের বেশি ছিলেন। কেন ছিলেন? যেহেতু ওনার তৎকালীন জামাতা পুতুলের হাজব্যান্ড, সে একটা ক্রিমিনাল কেসে পড়েছিল কয়েক লক্ষ ডলার পাচারের কেসে, এবং সেই পাচারের যে কেসের সঙ্গে হাসিনার নামও যুক্ত ছিল। উনি ওটা তদবির করার জন্য গিয়েছিলেন এবং তদবিরটা কাজে লাগেনি। এখনো সেই হাসিনার যে প্রাক্তন মানে পুতুলের যে সাবেক স্বামী, সে এখনো কিন্তু ওখানকার কারাগারে রয়েছে। দেখুন দুটোর কি পার্থক্য। একটা, মোহাম্মদ ইউনূস রিকোয়েস্ট করলেন সাধারণ বাঙালি শ্রমিক এবং মানে মোটামুটি সবাই প্রায় শ্রমিক, তাদের রক্ষা করার জন্য, নিজের জন্য না। আর হাসিনা গেলেন নিজের এবং নিজের জামাতার কি অপরাধ? চুরি, রাহাজানি, বদমাইশি, টাকা পাচার। কাজে এই পার্থক্যটা আমরা মানে লক্ষ্য করছি। এবং এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা পেয়েছে তাদের এখন হেড অফ দ্য স্টেট হিসেবে। উনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু ওনাকে সময়টা দিতে হবে। আমার একটা সাজেশন হলো, যেহেতু মিলিটারি কমিং অপারেশন যে আপনি বললেন শুরু হয়ে গেছে, হ্যাঁ, যৌথ বাহিনী, আমি সাজেস্ট করব যে বর্তমান সংবিধান কে আপনি যদি মানতে যান, যেমন ধরুন যে একটা বিরাট কমপ্লেক্সিটিস তৈরি হয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে, এটা আপনারা মানে দর্শক মন্ডলী আপনারা জানেন এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এবং সেখানে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এগুলো যেহেতু ওই সংবিধানের মানে 17 বার এটাকে কাটাছেঁড়া করা হয়েছে এবং এমন একটা পর্যায়ে আনা হয়েছে যে এটার অনেক ক্লজই, আমি আরো অনেকগুলো প্রমাণ দিতে পারি, যেমন এটাকে দিলাম যেহেতু এটা বর্তমানে ঘটছে, যেগুলো কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি। কাজে এই সংবিধানকে, যেহেতু এটা বিপ্লবের মাধ্যমে সরকার আসছে, কাজে এই কনস্টিটিউশনকে অবিলম্বে স্থগিত করে দেওয়া, হ্যাঁ, এবং এর যেটা অপারেশনাল সাইড যেগুলো আছে সেগুলোকে ফলো করতে পারে তারা বাই অর্ডিন্যান্স। এবং শুধু তাই নয়, যেহেতু সামরিক বাহিনীকে আনা হয়েছে এবং আমাদের মহান সামরিক বাহিনী এই যে বিপ্লবী অভ্যুত্থানে বিরাট ভূমিকা পালন করেছে, তারা যদি এই ভূমিকা পালন না করত তাহলে এত তাড়াতাড়ি এটার যে সার্থক হয়েছে সেটা হয়তো হতে পারতো না, আরো বেশি লোক মারা যেত। কিন্তু তাদের যে অবদানটা রয়েছে, এবং বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা লক্ষ্য করলাম একটা মাত্র ইনস্টিটিউশন, সামরিক বাহিনী, যেটা এখনো পুরোপুরি কলুষিত হয় নাই। উপরের কিছু অংশ, উপরের কিছু লিডারশিপের মধ্যে যে
যে প্রবণতাটা ছিল সেটা কিন্তু এই এই বিশাল সংগঠন এবং খুবই মানে আমাদের মাননীয় এবং খুব শ্রদ্ধেয় সংগঠনকে ঠিক রেখেছে। কাজে আমার আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমার প্রার্থনা যে আপনি চুপ্পুকে বরখাস্ত করে দেন এবং সেটা সংবিধানকে স্থগিত করে তাকে ধরে আপনারা বন্দী করেন, যেহেতু দুদকের মামলা আছে, দুদকের ব্যাপার আছে এবং ইসলামী ব্যাংকে যে সর্বনাশ করেছে তার সে পার্টনার ছিল, ওকে বন্দী করবে, আপনি হবেন প্রেসিডেন্ট এবং দেশে মার্শাল ল ঘোষণা করবেন, যাতে ভিতরে যে সমস্ত চক্রান্ত হচ্ছে দেশের ভেতরে, যে বারবার এটা সেটা আন্দোলন, মানে সব জিনিস যে মাথাচাড়া দিয়ে উঠেছে, এগুলোকে একদম এর মাথা ভেঙে দেওয়ার জন্য আপনি মার্শাল ল ডিক্লেয়ার করেন, করে আপনি প্রস্তুত হয়ে যান যে আগামীতে নতুন করে সংবিধান করার জন্য একটা নির্বাচন আপনার আন্ডারে 2 বছর অপেক্ষা করার দরকার নেই। আপনি ইলেকশন কমিশনকে রিফর্ম করে এই নির্বাচন আপনি দিতে পারেন, সেটা হবে শুধুমাত্র কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটার দায়িত্ব হবে নতুন সংবিধান রচনা করা, নাথিং এলস। নো লাইসেন্স, নো পারমিট, নো জেলা শহরে গিয়ে যে দেওয়া হয়, যে কন্ট্রাক্টগুলো দেওয়া হয় সেগুলো যে মাতব্বরি করা, নাথিং লাইক দ্যাট। এদের একমাত্র কর্তব্য হবে সংবিধান প্রণয়ন করা। প্রফেসর মোস্তফা সরওয়ার, আপনি যে উদ্যোগগুলোর কথা বলছিলেন একেবারেই বড় বড় উদ্যোগ, অর্থাৎ বড় পরিসরে মোটা দাগে উদ্যোগ নিতে হবে, খুব ছোটখাটো কোনো কিছু না। সংবিধান পরিবর্তন, সংবিধান সংস্কার যাই বলি না কেন, এবং এই সবকিছু করার এখতিয়ার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নেই। লেজিটিমেসিটা পরবর্তী যে গভর্নমেন্ট নির্বাচিত হয়ে আসবে তাদের মাধ্যমে সেটি করতে হবে। নো, তার কারণ যেহেতু এটা বিপ্লবের মাধ্যমে গভর্নমেন্ট পাওয়ারে আসছে, হ্যাঁ, বিপ্লবের যে মেইন ডেফিনেশন, আমি মার্কসিস্ট ডেফিনেশনে যাব না, আমি যাব অক্সফোর্ড ডিকশনারি ডেফিনেশন। মানে আপনি কি আগে সংবিধান পুরো বাতিল করে দিতে বলছেন? একদম পুরো স্থগিত, নট বাতিল ইয়েট। সেটা সংবিধান যারা প্রণয়ন করবে নতুন, তারা সিদ্ধান্ত নেবে। এরা হবে ভোটের মাধ্যমে আসবে, এরা নির্বাচনের মাধ্যমে আসবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা আসবে তাদের শুধু একটাই ডিউটি। আমি আপনার কাছে আবারও আসবো, এটা নিয়ে আসবো যে আসলে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার চাইলে তো হবে না, বাংলাদেশের রাজনীতির দল যেগুলো আছে। না, ওয়েট এ মিনিট, গিভ মি ওয়ান মিনিট। এটা অন্তর্বর্তী গভর্নমেন্ট নয়, এটাই তো কনফিউশন ক্রিয়েট করেছে। কারণ অন্তর্বর্তী সরকার বলে আমাদের সংবিধানের কোথাও কোনো কিছু নেই। এটাকে আপনি যদি এইটা বলেন অন্তর্বর্তী গভর্নমেন্ট, তাহলে এটা ইললেজিটিমেট গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দি কারেন্ট কনস্টিটিউশন। সেই জন্যই আমি বলছি, যেহেতু এটা বিপ্লব হয়েছে, বিপ্লবের দুটো কন্ডিশন, একটা গভর্নমেন্টের চেঞ্জ বাই ফোর্স, তাই হয়েছে, আর একটা বিরাট মানে পরিবর্তন আনা, এই দুটো যেখানে স্যাটিসফাই হয় অক্সফোর্ড ডিকশনারির ডেফিনেশন অনুযায়ী, দ্যাট ইজ কল্ড এ রেভলিউশন। আই এম নট গোইং টু গো ফর মার্কসিয়ান ডেফিনেশন অর মার্কসিস্ট ডেফিনেশন, যেখানে আমরা অসুস্থ, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী ওটাকে অ্যাপ্লাই করছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট ওয়ান, আই ওয়ান্ট টু গো বাই অক্সফোর্ড ডিকশনারি। কাজে এটা বিপ্লব। এই বিপ্লবের যে গভর্নমেন্ট আসছে তার ডিউ টু, যেটাকে আমরা বলি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, অ্যাপ্লাই করে সে এই কনস্টিটিউশনকে স্থগিত করে তারপরে বাই ডিক্রি অর বাই অর্ডিন্যান্স তারা রুল করতে পারে, এবং এর প্রেসিডেন্স আছে। বাংলাদেশে অতীতে দেয়ার প্রেসিডেন্স সাধারণত আইনে করে কি, যুক্তরাষ্ট্রের আইনগুলোতে প্রেসিডেন্ট ইজ এ ভেরি বিগ থিং। আগে যদি হয়ে থাকে সেটাকে করা যায়, সেইভাবে করে উনি যদি করেন, হ্যাঁ। কিন্তু আমি লক্ষ্য করুন, আমি কিন্তু বলেছি যে সংবিধান প্রণয়ন করবে নির্বাচিত প্রতিনিধিরা। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দরকার হবে, সেটি হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আপনার ভাষায় যেটি বিপ্লবী সরকার, সেই বিপ্লবী সরকার যে মিশন নিয়ে অর্থাৎ যে চেতনা থেকে কাজটি করবেন, পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাও একই চেতনাধারী হতে হবে, অর্থাৎ একই আদর্শ বিশ্বাস করতে হবে। শুধুমাত্র তখনই হয়তো এটা সম্ভব হবে। I am not telling that, আপনি কনফিউজ করেছেন। যেমন আমি বলছি যে সংবিধান প্রণয়ন করার জন্য যারা ইলেক্টেড হবে, জি, তারা ওখানে সংবিধান করবে, সেটা এই গভর্নমেন্ট এক্সিকিউটিভ ব্রাঞ্চ উইল নট বি এবল টু ইন্টারফেয়ার।
ওখানেই মানুষ কি চায়, ছাত্ররা কি চাচ্ছে, বিপ্লবী ছাত্র সমাজের ইচ্ছা কি, পলিটিক্যাল পার্টির ইচ্ছা কি। এবং আপনি লক্ষ্য করে দেখেন বিএনপির নেতৃত্ব অলরেডি বলে দিয়েছে 2 টার্ম। লক্ষ্য করেছেন আপনি? জি জি, এটা তারা বলছে, ইসলামিক দলগুলো বলছে, অনেকে বলছে, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো, জামাত ইসলামীও তারা তাদের কতগুলো কথা বলেছে, বিএনপি বলেছে, বামপন্থীরা বলেছে, সবাই বলেছে তারা একত্র হয়ে নির্বাচিত হয়ে তারা সংবিধান করবে, কিন্তু তাদের কোনো এক্সিকিউটিভ রাইট নেই। আপনার এই মতামতটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী কিংবা সংবিধান বিশেষজ্ঞ তারা হয়তো ভাবার সুযোগ পাবেন। আবার গণভোট দিতে হবে, তারপরে হবে পার্লামেন্ট। জি, আমরা আবার আসছি আপনার কাছে। আমরা একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ কবির হাসান আপনার কাছে যেতে চাই। আমি খেয়াল করছিলাম যে মাথা নাড়ছিলেন নানা সময়। আপনি প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ারের এই মতামতের সঙ্গে কতটুকু একমত, কিংবা আপনার কাছে বিকল্প কোনো পথ কিংবা কোনো পন্থা আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, দেখুন, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, এবং সরওয়ার ভাই ঠিকই বলেছেন এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, এটা কনস্টিটিউশনের বাইরে একটা গভর্নমেন্ট। এখন সংস্কার করতে হবে, এবং সংস্কার করে ইলেকশন দিতে হবে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এটা হলো বড় কথা। এখন কথা হলো যে কতটা সময় লাগবে সংস্কার করতে, কারণ 15 বছরে শেখ হাসিনা রেজিম সবকিছুই ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন। আপনি জানেন এই মুহূর্তে 43টা পাবলিক ইউনিভার্সিটির ভিসি নেই, তারা নিজেরাই রিজাইন করেছে, তাদের অসৎ কর্মের কারণে তারা জানে যে তারা টিকতে পারবে না। এখন 43টা পাবলিক ইউনিভার্সিটির ভিসি দেওয়ার লোক নেই। আমরা কি 180 কোটি বা 180 মিলিয়ন পিপলের একটা দেশে এই অবস্থা, বুঝতে পারছেন? ব্যাংকিং সেক্টরটা খালি করে দিয়েছেন। কিন্তু আমি যেটা বলবো, এখন 1 মাস হয়নি, যে কথা বলেন মধুচন্দ্রের, এর মধ্যে অনেক কিছুই করেছেন। যেমন এই ব্যাংকের ইয়াটাকে মানে টেনে ধরেছেন, একজন ভালো গভর্নর দিয়েছেন আহসান হাবিব মনসুর, এবং এই যে ইসলামী ব্যাংকগুলোকে যেগুলো লুটেপুটে খাচ্ছিল, এবং এখন অনেক কিছু বেরিয়ে আসছে, এই লুটেপুটে খাওয়ার পেছনে শেখ হাসিনা পরিবারের হাত ছিল, সেটাকে একটু বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাংকগুলো পরিশোধগুলো ভেঙে দিয়েছে, নতুন পরিশোধ দিয়েছে। এখন যারা দুর্নীতিবাজ অথবা বাই কন্ট্রাক্ট ছিল, যারা সরকারের মদত পুষ্ট, যারা সরকারি আমলা ছিল, সেটা চেঞ্জ করেছে। এই মানে অপারেশন সাইড যেটা সরওয়ার বলতে যাচ্ছেন, সেটা করে যাচ্ছে, এটা করতে হবে। এখন কতটা সময় লাগবে, এই জন আকাঙ্ক্ষার একটা সরকার আমরা চাই আমাদের স্বৈরাচার ফিরে না আসুক। কিন্তু এখন যে আমাদের কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশন এত ছাড়া হয়েছে, প্রত্যেকটা দলই, বিএনপি সময় ছাড়া মানে কাটাছাড়া করেছে, এরশাদ সময় কাটাছাড়া করেছে, আওয়ামী লীগ তো অনেক করেছে, 17 বার এখন পর্যন্ত কাটাছাড়া। এখন এই কাটাছিড়ার সংবিধানকে আমার মনে হয় যে নতুন করে লিখতে হবে। এখন নতুন করে লিখতে হলে যে কথাটা উনি বারবার বলছিলেন সরওয়ার ভাই, যে এটা ম্যান্ডেটটা কি, যেহেতু এটা কনস্টিটিউশনের বাইরে, আমি একটা ব্যাপার ওনার সাথে একমত, যে একটা গণভোট যদি করে, যে ইউনিয়ন গভর্নমেন্টকে গণভোটের সাথে এইটা লাগানো দরকার, তাদের একটা হবে যে একটা নতুন কনস্টিটিউশনকে নতুন করে লিখতে হবে, নট সংশোধন। কারণ কনস্টিটিউশনের এমনগুলো অধ্যায় আছে যেগুলো কেন টাচ, এবং এটা যদি টাচ না করেন আপনি কিন্তু সংস্কার করতে পারবেন না। এই জন্য নতুন কনস্টিটিউশন করার জন্য যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথা বলেছেন, দরকার নেই, ইলেকশনের দরকার নেই, গণভোট করে যে ইন্টারিম গভর্নমেন্টকে লেজিটিমেসি, তাদের একটা হলে কনস্টিটিউশন রাইট করবেন। এই কনস্টিটিউশনটা, এবং এটা লিখিত নেবেন, এই যে মানে যারা রাজনৈতিক দল আছে, ছাত্র জনতা আছে, ওই যে কনস্টিটিউশনকে নিয়ে করবেন, এটা রেটিফাই করতে হবে অ্যাকর্ডিং টু দি ল, যে পার্লামেন্টে সে কনস্টিটিউশনকে রেটিফাই করবে, এবং এই কনস্টিটিউশনের আন্ডারে ইলেকশন হবে, এবং যেই সমস্ত জিনিসগুলো আছে অল্প সময়, আপনি যদি আবার বেশি সময় দেন, আমরা তো মানুষ, তাই না? অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট কারাপশন তৈরি করবে, অ্যাবসলিউট কারাপশন নিয়ে যাবে, টাইরেনিও মেজরিটি চলে আসবে। অনেক জায়গায় আবার বিরোধীরা, যারা আওয়ামী লীগ এতদিন ক্ষমতাতে ছিল, তারাও সুযোগ খুঁজবে এটাকে টালমাটাল করার জন্য। আপনি জানেন প্রত্যেকদিনই এক একটা হচ্ছে, মানে প্রটেস্ট হচ্ছে, একদিন ডাক্তার, একদিন কর্মী, একদিন আনসার, এগুলো তো মানে টালমাটাল করার অবস্থা। আর আপনি কি মনে করছেন যে এতদিন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধু হাসিনার সাথে, সরকারের সাথে সম্পর্ক ছিল, ওরা কি এত সহজে ছেড়ে দেবে? তারাও ধরতে পারেনি এই পরাজয় এমন ভাবে হবে। তাদের অপারেটিভও কাজ করছে, তারাও চাইবে
যে ইউনুস গভর্নমেন্ট যাতে কোনোভাবেই মানে সাকসেসফুল না হতে পারে, কিন্তু আমার দোয়া রইল যাতে ইউনুস গভর্নমেন্ট সাকসেসফুল হয়। এবং আমার একটা শঙ্কার বিষয় আছে, যদি ইন্ডিয়া মনে করে যে আলটিমেট যে ইউনুস থাকলে তাদের এজেন্ডা বাস্তবায়িত হবে না, আল্লাহ মাফ করুক, ওনার যাতে প্রাণ নাশের কোনো কিছু না, সেই জিনিসটা আমার এখন কেন যদি মনে হচ্ছে যে যদি না পারে, তারা যদি খুব হয়, প্রাণ নাশ হলে সবকিছুই। কারণ ইউনুসকে রিপ্লেস করার মতো বাংলাদেশে এখন কেউ নেই। যে কথাটা সরভাই বললেন 57 একটা ফোন করলে মাফ করে দেয়, এটা কখনো হয়নি, তাই না? এই শক্তি শেখ হাসিনারও ছিল না। তো এখন প্রায়োগিক যেটা বললেন, প্রায়োগিক কাজ হচ্ছে, অনেক এগিয়ে গেছে, অনেক কাজ করেছেন। কিন্তু আমি যেহেতু ব্যাংকিং সেক্টর বা অর্থনীতিতে কাজ করি, যে ইসলামী ব্যাংক তো 8-10টা ব্যাংক, সেই ব্যাংকে যাদেরকে আবার পরিচালনা পর্ষদে দেওয়া হয়েছে, তারা ইসলামী ব্যাংকিং সম্পর্কে অনেকেই ভালো ধারণা রাখেন। আপনি ইসলামী ব্যাংক চালাবেন, ইসলাম জানেন না, এই ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লাগছে। আমার মানে অনেক লোক আছে যারা ইসলাম ব্যাংকিং বুঝে, তাদেরকে যদি ক্ষমতায় দিত, তারা সৎ এবং একটু ঘুরে আনতে পারত। এই ব্যাপারটা আমার একটু উষ্মা আছে। সবাই খারাপ না ব্যাংকার, কিন্তু ইসলামী ব্যাংকার যদি দিতেন, তাহলে এই সেক্টরটাতে এখন একটা মানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর একটা মধ্যমণি, সে জায়গায় একটু ভুল হয়েছে। যেমন অটোপাসের একটা ব্যাপার করেছে, সারার মধ্যে যুদ্ধ করেছেন যে 1 মাস হয়েছে, এটা অটোপাসটা দিয়ে যাবো, তো ঠিক হয় না। তখন ছিল 9 মাসের যুদ্ধ অটোপাস। কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ এত তাড়াহুড়ি করে এগুলো করতে হচ্ছে। 43টা এখন অভিভাবকহীন, কোথাও নেই, শিক্ষক মানে ভিসি নেই, এবং বলা হচ্ছে একযোগে সব ভিসি নিয়োগ দেওয়া হবে। হ্যাঁ, এবং একযোগে এখানে এত লোক কোথায় পাবে? এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু একটা জিনিস করতে হবে, মানে আপনি যদি বলেন যে একটা জিনিস ইউনিট গভর্নমেন্ট করতে চায়, তাকে কনস্টিটিউশন রিরাইট করে ইলেকশন দিতে হবে, তার আগে না। এবং এই জন্য 2 বছর সময়টা অল্প সময় মনে করি। কবির হাসান, আমি জানি যে আপনি সরাসরি আইনের নয়, আপনি অর্থনীতির মানুষ। তারপর আপনার কাছে জানতে চাওয়া সেটা হলো, বাংলাদেশে এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হলো যে সংবিধান কি সচল আছে নাকি স্থগিত করা হয়েছে নাকি রহিত করা হয়েছে। এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে উপদেষ্টা অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য চাওয়া হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা তার ভাষণে, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানেও বিষয়টি স্পষ্ট করেন। তার উপদেষ্টা পরিষদে আইনের শিক্ষক আছে, আসিফ নজরুল আছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল আছেন, বেশ কিছু আইনের মানুষজন আছেন। তারাও কিন্তু স্পষ্ট করছেন না যে সংবিধানের বর্তমান অবস্থাটা আসলে কি। এটি কি আগে সংবিধান আছে, সংস্কারের বিষয়টি তো আছেই, সেটি দাবি দেওয়া আছে। এই বিষয়টি কি স্পষ্ট করা দরকার বলে আপনি মনে করেন? আমার মনে হয় এখন ডেফিনেটলি এটা ভালো প্রশ্ন। এখন আগে সংবিধানই আছে, কারণ সেই সংবিধানের জোরেই চুপ এখনো প্রেসিডেন্ট। অন্যরা চলে গেলেও অনেক ধরনের ইন্টারপ্রিটেশন, শারমিন মানে স্পিকার পদত্যাগ করেছেন, কিন্তু আবার সংবিধানে আছে। নতুন সংবিধান না আসা পর্যন্ত উনি কিন্তু ওদেরকে আবার শপথ বাক্য পাঠ করবেন। এখন আমি কিন্তু একটা ড্রাস্টিক এতে যেতে চাচ্ছি না, কারণ সংবিধান যদি আপনি এখন রহিত করেন অথবা যদি আপনি মার্শাল ল দেন, দ্যাট উইল টেক ইন এ ডিফারেন্ট ডিরেকশন। আমি সেনাবাহিনীকে কখনোই এর মধ্যে আনতে চাচ্ছি না, যেহেতু ছাত্র জনতার, এটা কিন্তু 75 এর মতো মানে মিলিটারি এবং জনতার হয়নি, এবার ছাত্র এবং জনতার বেশি, ছাত্র জনতার মধ্যেই থাকুক। সেনাবাহিনী মানে বিপ্লব নয়, এটি ছাত্র জনতার বিপ্লব। সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে, এবং তাদেরকে এটা দেওয়া দরকার। এর জন্য আমি সংবিধান এই মুহূর্তে রহিত করার দরকার নেই, কিন্তু গণভোটটা করতে পারে। গণভোটের ম্যান্ডেট থাকবে, সেটা সংবিধান লিখবে। সংবিধান লেখার পরে তারপরে এই সংবিধানকে ওরা অচল করে দিল, তারপর ইলেকশন হলো। সেইভাবে এগুলো হয়তো ভালো হবে। তা না হলে এক শেখ হাসিনা গেছে, আরেক শেখ হাসিনা আসবে, কারণ সংবিধানের মধ্যেই স্বৈরাচারের বীজগুলো আছে। আপনি কি করবেন? আপনাদের শেখ হাসিনা এখন বাংলাদেশে আসে, ইউ ক্যানট অ্যারেস্ট। হ্যাঁ, ওই যে একটা হয়েছে যে সুরক্ষাটা নিয়ে নিছে, কিন্তু সংবিধানে এত ধারা আছে, সে কিন্তু যে কোনো মুহূর্তে এসে ক্লেম করতে পারে। ইন্ডিয়া যদি চায়, এখন চাচ্ছে না, কারণ এত বেশি ওয়েস্টার্ন প্রেসার আছে ইউনাইটেড স্টেটস উইথ দিস ইউনুস। এবং আমার ভয়টা আবারও বলছি, ইউনুস যদি মাইনাস হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু ইন্ডিয়া আবার চলে আসবে, আওয়ামী লীগ চলে আসবে, শেখ হাসিনা চলে আসবে। এবং ইউনুসকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কতটা সংখ্যার বিষয় 71-এর বন্ধু 24-এ এসে
আশঙ্কার জায়গা হয়ে গেছে ভারত, যে তারা বাংলাদেশে বিপ্লব প্রতি বিপ্লবের অনেকগুলো জন্ম দিতে পারে। এটি নিঃসন্দেহে ভারতের জন্য কতটা স্বস্তিকর ঠিক জানি না, কারণ এদিকে নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা থেকে শুরু করে সব দেশই তো আসলে ভারতের উপর অনেকটা ভারতে তো রেগুলার ইলেকশন হয়, আপনি ডিসলাইক করেন মোদী সরকার, কিন্তু মোদী সরকারকে তো এনেছে ভারতের জনগণ ভোটাধিকারের মাধ্যমে। আমি বলছি 90% ফেয়ার, তাই না? এটা ভারতীয় জনগণের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়। তাদের দেশে ওরা গণতন্ত্রকে বিশ্বাস করে, লালন করে, অথচ আমাদের দেশে গত 15 বছরে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ওরা কি না কিছু করেছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বিনা ভোটে হয়েছে, রাতের ভোটে হয়েছে। এগুলো তো ইন্ডিয়ার সরাসরি মানে তত্ত্বাবধানে হয়েছে। ইন্ডিয়া ডিরেক্ট রোল শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য। তৌহিদুল শেখ যে কথাটা বলতে আমার ভালো লেগেছে, আগে ছিল দুই সরকারের মধ্যে সম্পর্ক, কিন্তু জনগণের মধ্যে সম্পর্ক। এই সে সম্পর্ক হলে আসলে দুজনের জন্য মঙ্গল। আমরা তো ইন্ডিয়াকে তো অস্বীকার করতে, ইন্ডিয়া থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, গণতন্ত্র শেখার আছে, ওদের অর্থনীতি, ওদের সমাজ, মানে ওদের চিকিৎসা শাস্ত্র, তারপরে ওদের আইটি, সারা দুনিয়াতে ওরা সাপ্লাই দিচ্ছে। ওইগুলো থেকে আমাদের বেনিফিট নিতে হবে, নট বোম্বাইয়া ছবি অথবা ওই যে লেহেঙ্গা, এদের দিয়ে আমাদেরকে ওদের ব্যস্ত রাখছে। ওদের বেড়ে গেলে আমাদের ওদের ইন্টেলেকচুয়াল ইয়াটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আমরা কিন্তু এটা করছি না। আমরা মঙ্গল শোভাযাত্রা করতে হবে, এটা কালচারের কতটা অংশ জানি না, কিন্তু তার চেয়ে এটার মধ্যে আমরা বেশি দিয়ে আমরা একটু উৎফুল্ল থাকছি, কিন্তু আমাদের শিক্ষায় আমরা পিছিয়ে যাচ্ছি। আমি তো একজন শিক্ষক, উনি শিক্ষক ছিলেন। আমি বলতে পারি যে বাংলাদেশে যারা ছাত্র আসে, ইন্ডিয়াতে ছাত্র আসে, এত তফাৎ, আমি অবাক হয়ে যাই। কেন হচ্ছে? কারণ তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিচ্ছে। ইন্ডিয়া করে না, আমরাই করেছি। এবং শিক্ষা ব্যবস্থাকে আসলে দাঁড় করাতে হবে। এবং মোহাম্মদ ইউনূস নিজেও শিক্ষিত লোক, আশা করি শিক্ষার দিকে উনি নজর দিবেন। পুরো তো আসলে শিক্ষিত, এত শিক্ষিত একটা সরকার ব্যবস্থা এর আগে বাংলাদেশ ইতিহাসে ছিল না, তাই শিক্ষার দিকে নিঃসন্দেহে তাদেরকে নজর দিতে হবে। একটা ব্যাপার আমি অ্যাড করতে চাচ্ছি, বাংলাদেশ হলো মুসলিম প্রধান দেশ। ইসলাম উইল প্লে এ রোল। আমাদের স্বাধীনতার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয়নি। আপনারা যে স্বাধীনতার ইশতেহার পড়েন, ইসলাম, আল্লাহ, রসুল, এগুলো ছিল। এগুলো পরে বামপন্থীরা এসে দূর করেছে, অথবা শেখ মুজিবকে অন্যভাবে ওরা মানে করেছে। ইসলামের মূল ধারাকে আমাদের ধরতে হবে, কারণ বাংলাদেশের মুসলিম প্রধান দেশ, একটা দেশ। এটা হবে মদিনা সোসাইটির মতো, যেবার যখন রসুল মদিনাতে গিয়েছিলেন, সিভিল সোসাইটি, যেখানে সব ধর্ম, মত, পথ, ট্রেডিশনাল লোকজন শান্তিতে বসবাস করবে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয়। এই যে 15 বছরে যারা বুদ্ধিজীবী ছিলেন, যারা সংস্কৃতিশীল ছিলেন, তারা ইসলামকে বরাবরই ওরা ডাউন করার চেষ্টা করেছে। ইসলামকে ডাউন করতে লাভ হয়নি। আজকে যদি আপনি ছাত্র জনতার ইয়া দেখেন, যারা সমন্বয়কারী, অধিকাংশ কিন্তু ইসলামী মাদ্রাসা শিক্ষায় উদ্বুদ্ধ লোকজন। তারা কিন্তু সবাইকে সম্মিলিত কথা বলছে, ওরা বিভাজনের কথা বলছে। কিন্তু ডক্টর কবির হাসান, ইসলামও কিন্তু তাই বলে, অসাম্প্রদায়িক চেতনা তো ইসলামেরই চেতনা। তাই এটা সাংঘর্ষিক কোনো কিছু না, নতুন করে কিছু আনার বিষয় নেই। অর্থাৎ আপনি যদি সত্যিকার ইসলাম চর্চা করেন, সেখানে আপনার কাছে সংখ্যালঘু সম্প্রদায় সবার আগে নিরাপত্তা পাবে, যেটা আপনি যে উদাহরণটা দিচ্ছিলেন মদিনা কিংবা অন্য কিছু। কিন্তু অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সব জাতি, ধর্ম, বর্ণ সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। জি, আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা স্যার আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এর মধ্যে শুরু হয়ে গেছে যৌথ বাহিনীর অভিযান। এই যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য যদিও 2000-এর বেশি অস্ত্র এবং প্রায় বলা হচ্ছে 5 লাখের বেশি গোলাবারুদ লুটতরাজ হয়েছে বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জায়গা থেকে, যখন আন্দোলন চলছিল সেগুলোকে ফিরে আনার জন্য। কিন্তু যৌথ বাহিনীর অভিযান যখন হয়, আমরা জানি যে এটা কিন্তু সার্বিকভাবে সন্ত্রাসবাদ দমনের জন্য হয়, কিংবা যারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে সুযোগ আছে তাদেরকে দমন করার সুযোগ আছে। থানাগুলোতে বিশেষ করে পুলিশের উপর তো কোনো আস্থা নেই। পুলিশ এখন পর্যন্ত বাংলাদেশে যেটুকু আমাদের খবর আছে, তারা শুধুমাত্র থানায় দাপ্তরিক কাজগুলো করছে, অর্থাৎ মামলা নিচ্ছে, পেট্রোলে বের হচ্ছে না, টহল দিতে বের হচ্ছে না, কারণ তারা এখনো ওই আস্থাটা পাচ্ছে না। তাদের কাজের জন্যই হয়তো তারা পাচ্ছে না। কিন্তু এই যৌথ বাহিনীর অভিযানের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, সেটা উন্নতির ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি খুবই আশাবাদী। আমি আপনাকে এক্সাম্পল দেব। যেমন অতীতে আমরা এই কমিং অপারেশন দেখেছি। একটা কমিং অপারেশন যেটা বঙ্গবন্ধুর সময় হয়েছিল, আপনার খেয়াল আছে কিনা, তখন সামরিক বাহিনীর লোকরা বরিশালে যখন গেল, বরিশালে গিয়ে তারা কিন্তু সেরনিয়াবাদ, মানে ইমাজিন, বঙ্গবন্ধুর আপন ব্রাদার ইন ল সেরনিয়াবাদ, এবং সে মন্ত্রী, তার বাসা তারা গিয়ে ঘেরাও করলো। ঘেরাও করে যখন তারা তার সব জিনিসকে মানে তন্ন তন্ন করে সার্চ করছিল,
এরা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু মুক্তিযুদ্ধের সেনাবাহিনী Right. যারা হ্যাঁ মুক্তিযোদ্ধা যারা ছিল তার মধ্যে বেশ কয়েকজন ছিল। তো ওরা গিয়ে যখন তারা করছে তখন মানে সেনিয়া বেতের স্ত্রী বঙ্গবন্ধু নিজের বোন, সে বলছে যে তোমরা যে এখানে এগুলো করছো, তোমরা কি জানো যে এটা কার বাসা? তখন সামরিক বাহিনীর অফিসাররা বলছে যে এটা মন্ত্রীর বাসায় আমরা আসিনি, সেনিয়া বেতের, আমরা আসছি গুন্ডা আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহর বাসায়। এই বলে তারা কিন্তু তার সিন্দুক ভেঙেছিল গুলি করে। এই ছিল কমিং অপারেশন আগে। এবং এর পরবর্তী পর্যায়ে আমরা দেখছি কমিং অপারেশনে, এই জন্য আমি বলছি মহান সেনাবাহিনী, দ্যাটস দ্য অনলি ইনস্টিটিউশন আনটাচড বাই অল দিস করাপশনস অ্যান্ড ব্যাড স্টাফ। উপরের কিছু লোক খারাপ আছে অল্প, কিন্তু মেজরিটি দে ফলো দ্য রুলস। এদের কাছে এই যে কমিং অপারেশনে যাচ্ছে, আমি ভিতর থেকে যেটা আগে জানতাম, এদের কাছে কিন্তু লিস্ট আছে সব জায়গায়। হ্যাঁ, এবং তারা ওই লিস্ট ধরে ঠিকই ধরবে, ডাজ নট ডিপেন্ড কে কোন দলে, এটা কে কোন দলে তারা কিন্তু এটা ক্যালকুলেট করে না। এটা আমার শহরে আমি দেখেছি, আমার যে শহরে আমার জন্ম পটুয়াখালীতে, মুক্তিবাহিনীর এক দারুণ নাম করা লোকরে পটুয়াখালী জুবলি স্কুলের মাঠে একটা করে রিং এর মতো করে তার পা উপরে ঝুলিয়ে মাথা নিচে দিয়ে তাকে শাস্তি দিয়েছে। এবং তোফায়েল আহমদ came with a helicopter to rescue him, could not rescue him, ছাড়ে নাই তারা। তার মানে ওরা যদি দলমত নির্বিশেষে যারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত আছে তাদেরকে ধরতে পারে, এটা এক ধরনের অ্যাসিড টেস্ট ইউনূস সরকারের জন্য, কারণ তারা রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কতটা শক্তিশালী কিংবা সরকার কতটা শক্তিশালী সেটা প্রমাণ করার একটা সুযোগ আছে। আমি একটা অ্যাড করব, আমি 1 মিনিট দেন, আমি একটা অ্যাড করব যে ওনারা আইনের বাইরে যাবেন না, মানে ডোন্ট ডু এনিথিং হুইচ ইজ আউটসাইড দ্য ল, উইদিন দি ল দে ক্যান ডু ভেরি গুড জব। এবং আমার যেন মনে হয় এই কমিং অপারেশনের পরে এট দ্য এন্ড অফ ইট শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে। এবং আমাদের আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা বাকি আলোচনাগুলো করব। দর্শক সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমিরিটাস ডক্টর মুস্তাফা সরোয়ার এবং একই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মোহাম্মদ কবির হাসান। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর কবির হাসান, আমি ছোট ছোট কয়েকটা বিষয়ে একটু টাচ করে যেতে চাই, আমাদের হাতে সময় হয়তো খুব বেশি পাবো না। আপনি যেহেতু ফিনান্সের টিচার, আপনার কাছে জানি, সেটা হলো যে আমরা দেখতে পেলাম সাম্প্রতিক সময়ে আবারও একটু বৈশ্বিক রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র হামলায় 50 জন ইউক্রেনিয়ানকে হত্যা করেছে আজকেই। আর অন্যদিকে ইসরায়েলে তো প্রতিদিনের কিছু না কিছু ঘটছে, সেখানে নতুন করে যোগ হয়েছে তাদের জনগণ বিক্ষোভ করছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে, যাতে যুদ্ধবিরতির জন্য একটা চুক্তিতে তিনি স্বাক্ষর করেন। কিন্তু নেতানিয়াহু তার অবস্থানে অটল আছেন। বিশেষ করে ফিলাডেলফি যে করিডোরটা ইজিপ্টের সাথে, সেখান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার বিষয়ে তার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তার বাক বিতণ্ড হচ্ছে, নানা কিছু ঘটছে। আমরা কোভিডের সময় দেখেছি বৈশ্বিক অর্থনীতি একটা বিপাকে পড়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেখানে আগুনে ঘি ঢেলেছে, প্যালেস্তাইন এবং ইসরায়েলের ইস্যুটা তো আছেই। আপনি যেহেতু ফিনান্সের শিক্ষক, আপনার কাছে জানি, এমনিতেই তো আমেরিকার অর্থনীতির ভঙ্গুর অবস্থা নিয়ে বেশ কিছু আলোচনা আছে, বিশেষ করে বাইডেন সরকারের বড় সমালোচনা, অর্থনীতি তারা খুব বেশি সুসংহত করতে পারছে না। এই নতুন পরিস্থিতি কি কোনো প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার কাছে? আচ্ছা, আমি কুইকলি একটা কমিং অপারেশনে আমি আপনার প্রশ্নে আসছি। এবারে কমিং অপারেশনটা একটু ডিফারেন্ট এই কারণ আপনি জানেন আওয়ামী লীগ সরকার আমাদের বেশ কয়েকবার কমিং অপারেশন হয়েছিল, এবং কমিং অপারেশন করতো পুলিশ বাহিনীর সদস্যরা, এবং তাদেরকে সুযোগ করে দিত কমিং অপারেশন যাতে কিছু মাল কামাইতে পারে। কারণ ওদের তারা দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসার ছিল, তাদের টাকা পয়সা একটু অবসর এটা ইচ্ছা করে করতো। কিন্তু এবার একটা ডিফারেন্ট হবে এই কারণে সারবা যেটা বললেন, তাদের কাছে লিস্ট আছে এবং যৌথ বাহিনী যাবে এবং সেনাবাহিনী থাকবে এবং ছাত্র জনতা পাশে থাকবে। সুতরাং এইবার এই যৌথ অপারেশন সাকসেসফুল হবে। আরেকটা ব্যাপার যে মানে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করেছেন, আপনি তো জানেন যে একটা মানে ইললিগাল অর্ডারকে আপনি পালন করতে বাধ্য না। যখন শেখ হাসিনা ওকে বলেছিল যে গুলি করতে, সে কিন্তু তার মানে র্যাঙ্কের ফাইলের কাছে গিয়েছে যে আমি কি করব, ওদের কথা শুনেছে। দ্যাটস হোয়াই হি শোড হিজ মানে তার যে একটা সৈনিকশীলতার একটা পরিচয়ের জন্য তাকে করেছে। কামিং ব্যাক, সমাজে বিশ্বজিৎ অস্থিরতা বাড়ে, সে অস্থিরতা সব জায়গায় ধাক্কা লাগবে। এটা বলে যে ভলাটিলিটি বেড়ে যাওয়া,
যে ফাইন্যান্সিয়াল মার্কেটের একটা ইম্প্যাক্ট পড়বে, এক্সচেঞ্জ রেটের ইম্প্যাক্ট পড়বে, তারপরে আমাদের যে সাপ্লাই চেনের একটা ইম্প্যাক্ট পড়বে, এতে আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আরেকটা জিনিস বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাকেল করতে হচ্ছে। আসলে ইনফ্লেশন 12 থেকে 13%। মানুষের স্বল্প আয়ের মানুষের একটা বিরাট মানে তার কষ্টে যাচ্ছে। এটাতে আরো একটু ঘি ঢালবে, এটা আমাদের জন্য ভালো হবে না। সুতরাং এই যে নেতানিয়াহু যেটা করছে, আসলে এগুলো একটু লিপ সার্ভিস। মানে যদি জো বাইডেন আজকে চায় যে যুদ্ধ স্টপ হয়ে যাবে, কিন্তু তিনি কালকেই বলেছেন যে নেতানিয়াহুকে মানছেন না নেতানিয়াহু কিছু। এটা কি লোক দেখানো বলা? কারণ তিনি বলছেন যে এটা লোক দেখানো বলা। আপনি যদি অস্ত্র চালান বন্ধ করে দেন, ওরা অস্ত্র কোথায় পাবে? তারা করতে পারবে, তখন তাদের শত্রু মারা যাবে, তাদের সৈন্য মারা যাবে, এমনি লোকজন আরো বেশি হবে। এগুলো সব লিপ সার্ভিস। এবং যুক্তরাজ্য কিন্তু গতকালকে 30 ধরনের অস্ত্রের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। আজকে প্রশ্ন করা হয়েছিল যখন স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে যে আপনারা কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন কিনা, কিংবা তাদের সিদ্ধান্তের সাথে কোনো সংযুক্ত হবেন কিনা। বলছে যে সেটা পৃথক সিদ্ধান্ত, যুক্তরাজ্যের সিদ্ধান্ত পৃথক, আমেরিকার সিদ্ধান্ত পৃথক। আপনি যেখানে আর্সেনিস্টের হাতে আপনার দেওয়া যাবে না, কেরোসিন দেওয়া যাবে না। আপনি না এগুলো দিচ্ছেন, এগুলোর মানে বিধ্বংসী নেচার বেশি পণ্যগুলো, যে কোনো অস্ত্র তো মারছে, তাই না? ওরা F-35 এর দিবে, স্পেয়ার পার্ট দিবে, F-35 দিয়ে বম্বিং করছে ইনডিসক্রিমিনেটলি। সুতরাং এগুলো লিপ সার্ভিস। আমি এখানে আছি বা অনেকদিন, আপনিও আছেন। আজকে জো বাইডেন বলে যে স্টপ দি ওয়ার, যুদ্ধবিরতিতে যাও, যেতে বাধ্য হবে। যেতে যাচ্ছে না, এখানকার ডোমেস্টিক লবি, ইলেকশন আসছে, এটা কোন দিকে ওদের একটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু মানবতা কোথায়? সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন? মানবতার কথা বলে ওরা ফেরি করে বেড়ায় সারা দুনিয়াতে, অথচ এখানে 40,000 লোক মারা গেছে, 16,000 একটু কথা ওরা বলছে না। এটা বড় দুঃখের ব্যাপার। সবচেয়ে একটা কোশ্চেন করেছেন আপনি, মানবতা কোথায়? মানবতা হয়তো কথা বলতে পারে না বলে মানবতা জানান দিতে পারছে না যে সে কোথায় আছে। আমি একটু প্রফেসর ব্যাপার অ্যাড করতে যাচ্ছি, জাস্ট 30 সেকেন্ড। এই যে 57 মুসলিম ওআইসি কান্ট্রিজ একটি কথা বলতে পারে না। হোয়াট ইজ দিস? ফরগেট অ্যাবাউট ইউএস, ফরগেট অ্যাবাউট সোভিয়েত ইউনিয়ন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমাদের দায়িত্ব কি? এখানে ইনোসেন্ট লোক মারা যাচ্ছে, আমরা একটা কথা বলতে পারছি না। আমরা যদি দাঁড়াই 1970 যে অয়েল এমবার্গো দিয়েছিল, বলছিল অয়েল সাপ্লাই বন্ধ করে দিল, 5 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, সারা দুনিয়া সবাই এক হবে। এগুলো তো আমরা নিতে পারছি না, কারণ সবাই আমরা এত বেশি বঙ্গুর। নেতানিয়াহু বলে যে ইউ জাস্ট স্টে পুট, তোমরা যদি বাড়াবাড়ি করো তোমাদের গদি নাই। আপনি দেখলেন যে ইরানে গিয়ে ইব্রাহিম হানিয়াকে মেরে ফেলেছে। ওদের হাত এত বেশি লম্বা, কারণ মুনাফেক আমাদের ভিতরে আছে। ইরানের রাষ্ট্রীয় ভবনে তারা বোমা পুঁতে রাখতে পারছে, কিংবা বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। আবার একই সাথে লেবাননে একই টাইমে তারা হামাসের মিলিটারি প্রধান যিনি, তাকেও কিন্তু হত্যা করেছে। আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো ভিন্ন প্রসঙ্গ। আজকেই বিষয়টি আলোচনায় এসেছে। একটি ইন্টেলিজেন্স তারা বলছে যে আমেরিকার রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে চীন, অনলাইনে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে তারা। এবং এই গ্রাফিকা নামে একটা সংস্থা তারা এই কথা বলছে। তারা বলছে যে এমন সব কমেন্টসগুলো লেখা হচ্ছে যাতে আমেরিকার রাজনৈতিক বিভাজনটা আরো বেশি বেড়ে যায়, এবং নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। একই দিন খবর এসেছে এই নিউ ইয়র্কের গভর্নর কেতি হুকুল এবং তার যে এর আগে কুমু ছিলেন, তাদের দুজনের শীর্ষ সহযোগী লিন্ডা সান এবং তার স্বামী বলা হচ্ছে তারা চাইনিজ এজেন্ট। এটা নিউ ইয়র্ক টাইমস আজকে তাদের তদন্তে তুলে এনেছে। এবং বলা হচ্ছে তারা কমিউনিস্ট পার্টি এবং চাইনিজ সরকারের পক্ষে, চীনের সরকারের পক্ষে কাজ করতেন। হঠাৎ করে চীন কি আবারও সক্রিয় হচ্ছে আমেরিকার রাজনীতিতে, নাকি এটা সবসময় কম বেশি থাকে? এটা কম বেশি সবসময় ছিল। ওকে, চীনের যে গুপ্তচর তারা কিন্তু এখানে ক্ল্যান্ডেস্টাইন অপারেশন কিন্তু অনেক দিন ধরেই চলছে। এখানকার নির্বাচন, এখানে সামাজিক স্ট্রাকচার এবং বিভিন্ন জায়গাতে তাদের কিন্তু মোটামুটি হাতটা লম্বা, ওই অনেক দূরে হলেও চীনের হাত বেশ লম্বা। এবং এটা কিন্তু সবাই করে। যেমন যুক্তরাষ্ট্রের যে সামরিক মানে যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দারা, তারাও কিন্তু চীনে দারুণ অ্যাক্টিভ। আবার মানে এটা সব জায়গাতে রাশিয়ান গোয়েন্দারা এখানে অ্যাক্টিভ, আমেরিকান গোয়েন্দারা রাশিয়ায় অ্যাক্টিভ, এসব চলছে। এমনকি আশ্চর্য ব্যাপার যে ভারতের গোয়েন্দারাও কানাডা এবং যুক্তরাষ্ট্রে অ্যাক্টিভ। আমরা তো দেখলাম। কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমি একটা অ্যাড করবো আপনাকে, যে বাংলাদেশের ব্যাপারে কি গাঁজা খাচ্ছিল বসে বসে? এত বড় একটা বিপ্লব হলো, এত বড় একটা আন্দোলন হলো, ওরা নাকি চারিদিক ছেড়ে ফেলেছে, সমস্ত গণভবন,
সামরিক বাহিনী, পুলিশ, সব জায়গাতে ওদের টেন্টাকলস, কিন্তু ওরা টের পেল না। কাজেই ভারতের যারা গদিনসীন নেতা, তাদের একবার একটু ভেবে দেখা উচিত যে বাংলাদেশের ব্যাপারে ইন্টারফেয়ার না করা উচিত। তার কারণ ওদের রয়ে এত বড় টেন্টাকলস, সেগুলো বসে বসে গাঁজা খেয়ে ছিল। জি, হয়তো পরবর্তীতে অনেক বছর পর জানা যাবে যে রয় সময় কি করছিল, অন্য গোয়েন্দা সংস্থাগুলো কি হচ্ছিল, যখন এই তথ্যগুলো প্রকাশ করা হবে তখন হয়তো জানা যাবে। কিন্তু আমাদের হাতে আজকে হয়তো আর সময় নেই, তাই আমরা বিদায় নিতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং প্রফেসর মোহাম্মদ কবির হাসান, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।